প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা আগেই জেনেছেন যে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, গত বছর 5ই মে, 4 বছর আগের 5ই মে যে ঘটনা ঢাকা সহ 5টি জেলায় হয়েছে, যেটাকে বলা হয়েছিল যে হেফাজতের তাণ্ডব, এবং সেই তাণ্ডবের পরপরই 68টি মামলা হয়েছিল। আমরা 4 বছরের মাথায় বর্তমান সরকারের সঙ্গে হেফাজতে ইসলামের যেই সম্পর্ক, সেই সম্পর্কটি আমরা দেখেছি সম্পর্কের পাশা একেবারেই উল্টে গেছে। এখন নানা দিকে খুবই একটা বন্ধু বন্ধু একটা অবস্থা, কিন্তু আইনের বেলায় তো আমরা সবসময় শুনি আইন তার নিজস্ব গতিতে চলে, এবং যেই অন্যায় বা সেখানকার সেই সময়কার তাণ্ডব, সেগুলো কি সব মানে মাফ হয়ে গেল, বা অথবা সেগুলোর তাণ্ডবটা এখন অন্য কিছু হয়ে গেল? সেসব বিষয় নিয়ে আমরা আসলে কথা শুনবো, কথা বলতেও চাই। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আছেন ব্যারিস্টার তানজিবুল আলম। আমরা আমাদের আরও একটি লিঙ্ক স্টুডিওতে আমরা পেয়েছি সাংবাদিক মাসুদ কামালকে, তিনি আছেন আমাদের লিঙ্ক স্টুডিওতে। সহকর্মী ইমরান হোসেন সুমন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, রিপোর্টার, কানেক্টিং রিপোর্টার। আমরা রিপোর্টারের কাছ থেকেই যাই। 68টি মামলা এবং 68টি মামলার ফলো আপ কি আসলে, যেই কথাটি শুরুতেই বলার চেষ্টা করেছি যে হেফাজতের সঙ্গে সরকারের সম্পর্কের উন্নয়ন হয়েছে, তাণ্ডব কি তা একটা অন্য শব্দের রূপ হয়েছে কিনা, এখন ওটা উল্টে গেছে কিনা? ইমরান হোসেন সুমন। আসলে বলতে চাই যে হেফাজতের তাণ্ডব 2013 সালের 5ই মে সকালে যখন আমরা সব গণমাধ্যম কর্মীরা কিন্তু ছিলাম যে মতিঝিল শাপলা চত্বরে তাদের অবস্থান থাকবে, এবং যাত্রাবাড়ি থেকে শুরু করে গাবতলী হয়ে সেই তাণ্ডব কেরানীগঞ্জ সহ রাজধানীর সবগুলো পয়েন্টে কিন্তু হাতে হাতে লাঠিসোঁটা নিয়ে কিন্তু হেফাজতের কর্মীরা ঢাকা অবরোধের ঢাকায় মতিঝিল শাপলা চত্বরে জড়ো হয়েছিলেন। সেই লাঠিসোঁটা নিয়ে যখন তারা ঢাকা অভিমুখে আসতে থাকলেন, সেই সময়ের পর থেকে মতিঝিলে যখন তারা অবস্থান নিলেন, এবং এর পরপরই আসলে যেটি শুরু হলো যে তাণ্ডবের যে ভয়াবহতা সেটি আমরা দেখতে পেলাম, এবং তার ধারাবাহিকতায় যে তাণ্ডবটি শুরু হয়েছিল সেখানে এরপর আপনারা দেখেছেন যে মতিঝিল শাপলা চত্বরের আশপাশে। ইমরান হোসেন সুমন, আমি স্পেসিফিক মামলাটি নিয়ে আজকের আমরা যে আয়োজনটি সাজিয়েছি নিশ্চয়ই জানেন। আমরা বলছি হেফাজতে বিচার, এই বিচারের ব্যবস্থাটি নিয়েই কথা বলছি। 68টি মামলার কথা বলা হয়েছে, সেই মামলার কয়টি তদন্ত হয়েছে, কয়টি তদন্ত হয়নি, সেটার আমি স্পেসিফিক জানতে চাই। মামলার তদন্ত ঢাকায়, আমি সারা দেশে 68 মামলার কথা বলা হয়েছে, কিন্তু ঢাকায় যে মামলাটি হয়েছে 42 থেকে 43টির মতো মামলা, এর 1 থেকে 2টো মামলার তদন্ত শেষ হয়েছে, এবং মানে ঢাকা সহ সারা দেশে 83টি মামলা হয়েছিল। জি, কিন্তু এই ঢাকায় যে মামলাগুলো হয়েছে সেই মামলার তদন্ত একটি মাত্র শেষ হয়েছে, এবং আর বাকি যে মামলাগুলো রয়েছে পুলিশ খুন সহ সাধারণ মানুষ হত্যা, ভাঙচুর, ব্যাংক ভাঙচুর সহ যেসব মামলাগুলো হয়েছে এর কোনোটিরই তদন্ত হয়নি। এবং এই মামলার যে তদন্ত প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছিল, হেফাজতের মহাসচিব বাবুনগরে কিন্তু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মানে বাগেরহাটের ঘটনাটি নিশ্চয়ই বলবেন যে এর মধ্যে 83টির মধ্যে 15টির অভিযোগপত্র দিয়েছে, এবং তার মধ্যে একটির বিচার শেষ হয়েছে, এবং সেই বিচারে আসলে সকলেই খালাস পেয়ে গেছে ইতিমধ্যে। সেটিও জানে, কিন্তু বাবুনগরীর জবানবন্দিতে কেন এই তারা ঢাকায় অবস্থান নিলেন, একটি তদন্তে তিনি আদালতে কিন্তু স্বীকারোক্তিমূলক দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন, যেখানে বলা হয়েছিল এর পেছনে কারা ছিলেন। এবং সেই জবানবন্দিতে আমরা জানি যে ঢাকা মহানগর বিএনপির তখন দায়িত্বে ছিলেন সাদেক হোসেন খোকা, তার নাম এসেছিল মিজান নামে, এবং তারা কিভাবে অর্থ দিয়ে সহায়তা করেছিলেন, কিভাবে মানুষকে আহ্বান করে সেখানে অবস্থান করতে গিয়েছিলেন, এগুলো কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশ পেয়েছে, এবং হেফাজতের মহাসচিব আদালতে তার এই জবানবন্দিও কিন্তু দিয়েছেন। এখন তিনি বলছেন যে তার বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা, কিন্তু ওই সময় তাকে গ্রেপ্তারের পর 4 বছর আগে যখন আদালতে তোলা হলো, তিনি 33 দিনের মতো রিমান্ডে তার হয়েছিল অনেকগুলো মামলায়। সেই মামলায় 33 দিন শেষ না হতে 3 দিনের মাথায় কিন্তু তিনি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছিলেন। এরপরে কিন্তু মামলাগুলো ডিপ ফ্রিজ হিসেবেই আমরা যেটা বলেছি যে তদন্ত কর্মকর্তারা বলেছেন আমাদের সঙ্গে। আসলে সুমন, একটু আমাকে বলবেন যে আজকে 4 বছর পরে সেই ঘটনা নিয়ে আমরা কথা বলছি, মামলার ফলো আপের কথা বলছি। ডিপ ফ্রিজে যাওয়াটা সেটা কবে থেকে শুরু হলো, নাকি যে দিন থেকে মামলা হয়েছে তারপরের দিন থেকেই মামলার তদন্ত সেটা সামনের দিকে এগিয়ে নেওয়া, সেগুলো খুবই স্লো ছিল? মানে আপনারা মাঠের রিপোর্টাররা প্রতিদিন যাদেরকে আমরা ফলো আপ করার জন্য দেখি, তারা মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা আমি বলতে চাই যে এই ঘটনাটার
তদন্ত করতে গিয়ে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল, যেটা খুবই সিরিয়াসলি নিচ্ছে না, এরকম এরকম কি অ্যাটিটিউড দেখেছেন? ঘটনার পরপর তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যারা তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের যে আগ্রহ ঘটনার পরপর ছিল আসামি ধরা থেকে শুরু করে মামলার তদন্তের গতিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এটা কিন্তু এই 4 বছর আগের আমরা ধরতে পারি 6 মাস, সেই বর্তমান 6 মাস না এর আগেই কিন্তু সেটা স্তীমিত হয়ে আসছে এবং হেফাজতের কর্মকর্তারাও সরকারের তখনকার স্বরাষ্ট্র তার মানে ঘটনা ঘটার 6 মাস পরেই আসলে ব্যাপারটি পাল্টে যেতে শুরু করে, জি, মানে শুরু ওটা করে। আমরা যেটাকে বলছি যে ধীর গতি, সেটাকে অনেক সময় অভিযোগপত্র না দেয়া ইত্যাদি, এবং 83টির মধ্যে মাত্র 15টির অভিযোগপত্রের কথা জানি, আর বাকি অনেকেই আজকে আপনারা যারা কথা বলতে গেছেন, পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা অনেকেই এই ব্যাপারে অনেকে কথা বলতে চান না, অনেকে বলছেন যে চলছে চলবে ইত্যাদি জাতীয় কথা। সুমন আমাদের সঙ্গে থাকবেন, আমরা মাসুদ কামালের কাছে একটু যেতে চাই। আমরা বলছি মাসুদ কামাল যে পাশা উল্টে গেছে, সম্পর্কের পাশা উল্টে গেছে, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনি ব্যাপারটিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আসলে সম্পর্কের পাশা যে উল্টে গেছে এটা কিন্তু মানে আপনার কষ্ট করে বলার দরকার পড়ে না। এটা আমরা দেখতেই পাচ্ছি যে আসলে মানে যেভাবে শুরু হয়েছিল হেফাজতের সঙ্গে এই আপনার বিভিন্ন কর্মকাণ্ড, তার এখন কিছু আর অবশিষ্ট নেই। আপনি একটা জিনিস ভেবে দেখেন তো, হেফাজতের আপনার মানে জন্মটা হলো কি করে? হেফাজতের জন্মই কিন্তু হয়েছিল বাংলাদেশের সংবিধানের যে মূল যে নীতি তার সঙ্গে বিরোধিতা করে। 2000 আপনি যদি একটু খেয়াল করবেন যে 2010 সালের 19শে জানুয়ারি কিন্তু হেফাজতের জন্ম, এবং তাদের জন্মটাই হয়েছিল যে নারী পুরুষের যে সমান অধিকারের কথা, যে স্বীকৃতি, যে নিশ্চয়তা আমাদের সংবিধান দিয়েছে তার বিরোধিতা করে। এবং এরকম সংবিধান বিরোধী একটা উদ্দেশ্য নিয়ে যে সংগঠনের জন্ম, এবং তারপর তারা যে লং মার্চ করলো, লং মার্চে 2013 সালে লং মার্চ করলো এবং সেখানে অবস্থান ধর্মঘট করলো এবং সেখানে অবস্থান করলো, এবং সেই অবস্থানটা এতটাই বিপজ্জনক ছিল যে কারণে পরবর্তীতে কিন্তু সেই অবস্থানের খবর প্রচারের ক্ষেত্রে নানা ধরনের মানে আপনার এই বিষয়গুলিকে নেগেটিভভাবে দেখে দুটো গণমাধ্যমকে কিন্তু বন্ধ করে দেওয়া হলো। এত বড় একটা কাজ যারা করলো, তাদের পরবর্তীতে তাদের বিচারের নামে যে জিনিস আমাদের জনগণকে দেখতে হলো, আমার তো মনে হয় যে এর চেয়ে ন্যাক্কারজনক আর কিছু হতে পারে না। এই ঘটনা তো ঘটেছে। এখন আপনার হেফাজত কিন্তু তাদের আদর্শে অটল। তাদের যে 13 দফা, তারা কিন্তু সেই 13 দফা প্রত্যাহার করেনি, তাদের 13 দফা নিয়েই তারা আছে। 83টা আপনি একটু আগে বললেন যে 83টা মামলা হলো। আপনি যখন 83টি মামলার কথা বলছিলেন তখন আপনার স্ক্রিনে আমরা দেখতে পেলাম যে হেফাজতের তাণ্ডবের দৃশ্য, তারা যে কিভাবে কতগুলি গাড়ি পুড়িয়েছে। হেফাজতের আমরা কিন্তু 5 তারিখে, 6 তারিখে আমাদের তথ্যমন্ত্রী বললেন পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে, পবিত্র কোরআন শরীফ পড়ানোর দৃশ্য দেখেছি যে কোনো রকম আমরা ফলাফল পাচ্ছি না। তো এই জিনিসটা তো আসলে এর চেয়ে অসহায়ত্ব আর কি হতে পারে? সাধারণ মানুষ আসলে কি চায়? মানুষ তো মিনিমাম এটুকু জানতে চায় যে বিচারটা কি হলো। কোনো বিচার কি হলো? কোনো বিচার হয়নি। এই কয়েকদিন আগেও কিন্তু পুলিশের পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তিতে একটা প্রেস কনফারেন্স তারা করেছিল। তারা ওখানে কি বলেছে যে হ্যাঁ অনেক অঘটন ঘটেছে কিন্তু মূল লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মূল লোক আপনি কীভাবে খুঁজবেন? খুঁজার তো কতগুলি পদ্ধতি আছে। আগে দেখতাম যে একটা অপরাধীকে খোঁজার জন্য আমরা প্রাচীনকালে শুনতাম যে ওই বাটি চালান দেওয়া হয়। আমার তো মনে হয় এখন বাটি চালান ছাড়া আর সবই হয়ে গেছে। তো এখন ওইটাই অবশিষ্ট আছে, ওইটাই দেন মূল্য খোঁজার জন্য। এদেশে মানে মানুষের হুকুমের একটা ব্যাপার থাকবে যে হুকুমের অপরাধী কে হুকুম দিয়েছিল, কার হুকুমে এত বড় লং মার্চ হলো, এটা কি খোঁজার জন্য বেশি কিছু দরকার পড়ে? ওই সময় তো আমরা পত্রপত্রিকায় পড়েছি যে কার হুকুমে এই এত লোক এখানে এসেছিল, কার হুকুমে তাণ্ডব হয়েছিল, এটা কে না জানে। আজকে পুলিশ বলছে যে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা ভেরি আনফর্চুনেট ভাই আমাদের জন্য। আমরা দেশে আইনের শাসন চাই। আমরা এই সরকারের কাছ থেকে কিন্তু অনেক আইনের শাসন পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি, কিন্তু এই একটা জায়গায় যে কেন যেন মনে হচ্ছে সরকার একটু থমকে গেছে। এই থমকানোটা জাতি হিসেবে আমাদেরকে আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন আবার পাল্টা আপনার কাছে আমি ফেরত দেব, কিন্তু সেটার উত্তরটা নেব একটু পরে। কেন জানি মনে হচ্ছে, সেই কেন জানিটা একজন সম্পাদক হিসেবে আপনি নিশ্চয়ই আপনার সম্পাদকীয় অভিমত আপনি দিতে পারবেন অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে। আমি নিব কেন জানি মনে হচ্ছে
কি মনে হচ্ছে, পারসেপশনটা কি, সেটাও আমরা আপনার কাছ থেকে শুনে নেব। আমরা একটু ব্যারিস্টার তানজিবুল আলমের কাছে যেতে চাই। যে কথাটি বলছেন মাসুদ কামাল, যেটা বলছেন যে বাটি চালান দিতে হবে, মানে যাদের বিরুদ্ধে মামলা করা হলো, এতগুলো মামলা, এতজন আসামি, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিচারহীনতার একটা বোধহয় বাংলাদেশের মানুষের হবে কিনা এই বিষয়টা নিয়ে একজন আইনজীবী হিসেবে কি বলবেন? ধন্যবাদ। এই যে 68টা বলেন কিংবা 83টা মামলা বলেন, সবগুলা মামলা বর্তমান তদন্তের বিভিন্ন পর্যায়ে আছে। যে মামলাটার বিচার হয়েছে আমরা শুনেছি, সেই মামলাটাতে আপনার সাক্ষীর অভাবে আসামিরা, অভিযুক্ত যারা ছিলেন তারা বেকসুর খালাস পেয়ে গেছেন। এটা তো একটা বিচারিক প্রক্রিয়া, কিন্তু আপনার যে তদন্তের বিষয়টার কথা আমরা বলছি, তদন্তের অন্য বিভিন্ন একটা ডাইমেনশন উঠে আসছে। আপনি জানেন যে মতিঝিলে আপনার 5ই মের ঘটনার ক্ষেত্রে শুধুমাত্র হেফাজতের যারা কর্মী ছিলেন কিংবা নেতা ছিলেন তারাই আসামি হয়েছেন তা না, বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতাকে ওখানে আসামি করা হয়েছে। এখন যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে এই যেহেতু বিএনপি ওই টোটাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে এক ধরনের ইনভলভমেন্ট ওদের ছিল, আপনি যদি এই 5ই মের পূর্বাপর ঘটনাগুলো বিশ্লেষণ করেন তাহলে কিন্তু হেফাজত রিলেটিভলি একটা নতুন সংগঠন। এই হেফাজতের যারা লিডার আছেন তারা কিন্তু এর আগে আপনার খতমে নবুয়ত বলে আরেকটা আন্দোলন করতেন। ওইটার নেচারটা একটু ভিন্ন রকমের ছিল, মূলত আধ্যাত্মিক টাইপের ছিল। সেটা হচ্ছে শুধুমাত্র শেষ নবী রক্ষা, মানে শেষ নবীর মর্যাদা রক্ষা। ওটার মূলত টার্গেট ছিল আপনার আহমদিয়া মুসলিম যারা আছে তাদেরকে টার্গেট করে করা হয়েছিল, এবং ফোকাসটা খুব ভিন্ন ছিল, কিন্তু এই লোকগুলো একই। পরবর্তীতে ওদেরকে ইন্ধন দিয়ে ইনফ্যাক্ট বিএনপি ওদেরকে মাঠে নিয়ে আসছে। আপনি যদি শাহবাগের যে আন্দোলনটা, গণজাগরণ মঞ্চের যে আন্দোলনটা শুরু হচ্ছিল, তারই পাল্টা হিসেবে, কাউন্টার হিসেবে আপনার মাহমুদুর রহমান সম্পাদিত পত্রিকা আমার দেশ পত্রিকার থেকেই এদেরকে প্রচারণাটা দেওয়া শুরু করা হয়েছিল। এবং এই যে 5ই মের আহ্বান ডাকা, সমাবেশের জন্য ডাকা, এবং পুরা পত্রিকার ফার্স্ট পেজের জুড়ে বিজ্ঞাপন দিয়ে এইসবের এদেরকে নাস্তিক বলে আখ্যায়িত করা, এবং ওর সাথে বিভিন্ন ফেসবুকের যে যারা ব্লগার ছিল তাদেরকে সংযুক্ত করে একটা ধর্মীয় ফ্লেভার দিয়ে বিষয়টাকে ধর্মবিরোধী, মানে আপনার এই যে যুদ্ধবিরোধী যারা আছেন, যুদ্ধাপরাধী যারা আছেন তাদের বিচারটাকে সমর্থন করাটা এক ধরনের ধর্মের বিরোধিতা, এরকম একটা কালার দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো সেই পার্সপেক্টিভ থেকে যদি জেনেসিসটা দেখেন তাহলে হেফাজত কিংবা জামাত কিংবা বিএনপি তাদের শেকড় কিন্তু ওই একটাই, সেটা হচ্ছে যে তারা বাংলাদেশকে যে আমরা একটা প্রগতিশীল রাষ্ট্র কিংবা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তারা এটার বিরোধিতা করে। তো ওই কারণে এই যে অপরাধীগুলা জড়িত ছিলেন কিংবা যারা যারা অপরাধে জড়িত ছিলেন তাদের একটা ডিপ পলিটিক্যাল একটা আপনার কানেকশন রয়ে গেছে। এবং এই যেহেতু একটা পলিটিক্যাল ডাইমেনশন এই টোটাল বিচার প্রক্রিয়ার মধ্যে আছে, সেই কারণেই হয়তো সময়টা একটু বেশি লাগছে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আসলে তদন্তে যদিও আইনে বলা আছে 90 দিন কিংবা 120 দিনের মধ্যে তদন্ত আপনি মনে করছেন যে বিচারিক প্রক্রিয়া একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, সেই প্রক্রিয়াটি ঠিকভাবেই চলছে। আপনি একজন আইনজীবী হিসেবে মনে করছেন যে মনে হয় সেটা হচ্ছে যেহেতু এখনো চার্জশিট দেয় নাই এবং চার্জশিট দিতে 4 বছর সময় লেগেছে, যদিও এই ক্ষেত্রে আমি আকাঙ্ক্ষা করব একজন নাগরিক হিসেবে যে চার্জশিট হয়তো আরো আগে দেওয়া উচিত ছিল, কিন্তু এটাই একমাত্র কেস না কিংবা মামলা না, কিংবা এই ঘটনা থেকে উদ্ভূত যে কয়টা মামলা আছে সেগুলো একমাত্র মামলা না যেগুলোতে এরকম দীর্ঘ সময় ধরে চার্জশিট দেওয়া হয়নি। তো এখন চার্জশিট না দেওয়া পর্যন্ত আমি বলতে পারছি না যে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। জি, আমি ঠিক বেকসুর খালাসের কথা বলিনি। আমরা বলছি যে হঠাৎ করেই মনে হচ্ছে যে তাদের সম্পর্কটা একেবারে উল্টে গেছে, সম্পর্কের পাশা উল্টে যাওয়ার কথাটা বলছি। সুতরাং এই অবস্থায় মামলাগুলোর যে অগ্রগতি, সেই গতি, সেটা কতখানি স্লো হয়েছে অথবা থাকবে কি থাকবে না, সেসব নিয়ে অনেকের তো প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নটি আপনার কাছে একটা ছোট্ট জিনিস একটু জেনে নেবার জন্যে আমি সাংবাদিক হিসেবে এটা আমার অবশ্যই তথ্যটা জেনে নেওয়ার উচিত ছিল। একটু আপনার কাছে বোধহয় আপডেটটা আছে। আমরা জানি যে ব্যারিস্টার মওদুদ সহ বিএনপির আরও কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে এই হেফাজতের ঘটনায় উস্কানি দেবার মামলা ছিল। সেখানে আমরা জানি যে বিএনপির অন্যান্য নেতাদের বিরুদ্ধে নানান কিছুর মামলা,
যদি স্পেসিফিক ব্যারিস্টার তানজিব যদি জানা থাকে একটু কাইন্ডলি বলবেন যে ব্যারিস্টার মওদুদের বিরুদ্ধে আর যে যে মামলা তার মধ্যে হেফাজতের মামলাটাও আছে, সেই মামলাটা কি চলছে নাকি অন্য মামলাগুলো চলছে? এইটাকে একটু নরম করে ফেলা হয়েছে বা এটা হয়তো পরে করা হবে, আমি একটু জাস্ট জানার জন্য। আচ্ছা, আমি যতটুকু জানি মওদুদের বিষয়ে যেসব মামলাগুলো আছে, মওদুদের বিরুদ্ধে যেসব দুর্নীতির মামলাগুলো হয়েছিল সেগুলো কোনোটাই বর্তমান সরকার আমলে হয় না, সেগুলা আপনার অন্তর্বর্তীকালীন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তার আমলে হয়েছে এবং ওই মামলাগুলো প্রক্রিয়া বিচারাধীন আছে। বিশেষ করে তার যে বাড়ির বিষয়ক মামলা এবং অন্যান্য যে মাদক বিষয়ক যেগুলো মামলাগুলো ছিল সেগুলো ওই বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে। আর হেফাজতের ক্ষেত্রে যে ইন্ধন দেওয়ার যে মামলাটা, সেটা কিন্তু শুধুমাত্র মওদুদের বিরুদ্ধে একা মামলা না, রফিকুল ইসলাম মিয়া আরো ওনারা তো গ্রেফতারও হয়েছিলেন। এবং ওই মামলাটার বর্তমানে বাকি যে আসামিগুলো আছে তাদের যে বর্তমান অবস্থাতে মওদুদের অবস্থা একই অবস্থা আছে। তার মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মামলার যে প্রক্রিয়া কিংবা এই মামলার যে দীর্ঘসূত্রিতা, সেটাতে কোনো পার্টিকুলার আসামিকে প্রেফারেন্স দেওয়া হয় না যে তার বিরুদ্ধে মামলাটা প্রক্রিয়া আছে কিংবা হেফাজতের অন্য কারোর বিরুদ্ধে প্রক্রিয়া নাই। তার মানে যে হুকুমের আসামি বা যাদেরকে করা হয়েছিল, যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদের মামলাটা ঠিকভাবেই চলছে, কিন্তু আর যাদেরকে আমরা পথে দেখলাম বা অন্যান্য হেফাজতের যেসব নামকরা নেতৃবৃন্দ যারা টেলিভিশনে কথা বলেন, তাদেরকে আসলে বাটি চালান দিয়ে খুঁজতে হবে মাহসুদ কামালের বক্তব্য। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকের মামলারই গতি একই, মানে মওদুদের বিরুদ্ধে যে মামলাটা ফাইল করা হয়েছে সেটা এখনো চার্জশিট হয়নি এবং একইভাবে হেফাজতের যেসব লিডাররা আছে তাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে ওইটারও কোনো চার্জশিট হয়নি। এখন আপনি বলতে পারেন যে এই যে দুইটা ক্ষেত্রে চার্জশিট না হওয়াটা, এটা একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে কিনা। তো আমরা পরবর্তীতে যেটা দেখলাম সেটা হচ্ছে যে হ্যাঁ, হেফাজতের যারা সর্বোচ্চ পর্যায়ের লিডাররা আছেন তারা কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গিয়ে মিটিং করে আসছেন কওমি মাদ্রাসার একটা সরকারি স্বীকৃতির বিষয়ে। তো এটার প্রতি যেটা প্রতীয়মান হয় সেটা হচ্ছে যে সরকারের একটা পলিসি লেভেলে একটা চেঞ্জ। আমরা পলিটিক্যাল ডাইমেনশনটা নিয়ে একটু বিস্তারিতই আলোচনা শুনবো আপনাদের কাছ থেকে। তার আগে একটা ছোট্ট জিনিস একটু জেনে নিতে চাই, কার হুকুমে এইরকম একটি ঘটনা ঘটলো। সেটা মাসুদ কামাল তিনি যখন প্রারম্ভিক বক্তব্য দিয়েছেন সেখানে বলেছেন, সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা মহিউদ্দিন খান আলমগীর, তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমরা আবার একটু ঝালাই করে নিচ্ছি আমাদের মেমোরিয়া। আপনি সেই সময় বলেছিলেন চারটি বিষয়, যে আমরা জানি যে হেফাজত নেতা আপনার সঙ্গে যে কথোপকথন হয়েছিল এবং যে শর্তে ওনারা ঢাকা ছেড়ে চলে যাবেন, সেগুলোর মধ্যে চারটি পয়েন্ট ছিল। মাননীয় আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি আবারও একটু আমাদেরকে বলবেন কিনা? হেফাজত ইসলামের তরফ থেকে যে দাবি উত্থাপন করা হয়েছিল সে দাবির তেমন কোনো গুরুত্ব ছিল বলে আমরা মনে করি না। এই দাবিগুলোর মধ্যে সবচাইতে যে দাবিটি আমাদের আইন ও শৃঙ্খলা পরিস্থিতির দৃষ্টিকোণ থেকে দৃষ্টি আকর্ষণ করেছে তা ছিল যে তারা বলেছেন যে সংবিধান নয়, তারা বলেছেন যে ইসলামের শাসনতন্ত্র বা তাদের ভাষায় ইসলামের শাসনতন্ত্র বা নিয়ম অনুযায়ী দেশ শাসিত হবে এবং এর জন্য তাদের তরফ থেকে যা করণীয় তারা করবেন। আমরা মনে করি আমরা যারা তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা দমন করার ব্রত গ্রহণ করেছি, তখন আমরা সুস্পষ্টভাবে তাদেরকে বলেছি যে দেশের সংবিধান বিরুদ্ধ কোনো কাজ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিংবা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে আমরা হতে দেব না এবং সেই লক্ষ্যে কেউ যদি দাবি করেন তাহলে সেই দাবি দমন করা হবে। এর সাথে তারা যেটি করেছিলেন তা হলো এই যে তারা দাবি উত্থাপনের সাথে সাথে জোর করে জ্বালাও পোড়াও নীতি গ্রহণ করে সরকারকে বাধ্য করতে চেয়েছিলেন তাদের দাবি গ্রহণ করতে। এবং বিরোধী দলের বেগম খালেদা জিয়া বলেছিলেন সুস্পষ্টভাবে যে তিনিও তাদের সাথে সেই বায়তুল মোকাররমের সেই সমাবেশে যোগ দেবেন। তো আমি সরকারের তরফ থেকে বা তৎকালীন সরকারের তরফ থেকে সুস্পষ্ট এটা বলতে চাই যে দেশের সংবিধান অনুযায়ী দেশ প্রশাসিত করার যে দায়িত্ব সরকারের উপর পড়েছে সেই দায়িত্ব পালন ক্রমে এবং ধর্মান্ধ মনোভাব
দিয়ে মানুষের ক্ষতি সাধন করা, জিনিসপত্র নষ্ট করা, মানুষের বাণিজ্যের যে পণ্য সামগ্রী আছে তা বিনষ্ট করা, এমনকি পবিত্র কোরআন শরীফ বিনষ্ট করা, এটা কোনো সুসংগত সমাজ হতে দিতে পারে না। এবং সেজন্যে সর্বাত্মক দৃঢ়তার সাথে আমি বারবার বলছি, যেমনটি শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা এই অযৌক্তিক দাবি মেনে নেইনি। আমরা এই অযৌক্তিক দাবির সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে পূর্ণাঙ্গভাবে দমন করেছি, এবং এই দমন প্রক্রিয়ায় বাংলাদেশের পুলিশ বাহিনী এবং বাংলাদেশের যে সীমান্ত প্রহরী বা বর্ডার গার্ড আছেন তারা, আমি মনে করি, দুর্দমনীয় সাহস এবং দৃঢ় সংকল্প দেখিয়েছেন, যার জন্য জাতি তাদের জন্য গৌরব বোধ করতে পারে। জি, আপনি সে সময় আমাদেরকে বলছিলেন, যদি ঠিকঠাক করে মনে করতে পারি, 4টি পয়েন্ট ছিল শাহ আহমেদ শফী। তিনি বলেছিলেন তার যারা এসছে হেফাজতের কর্মীরা, যারা শাপলা চত্বরে যারা এসেছে তাদের কাউকে গ্রেফতার করা যাবে না। তার ওনার খুব ভালোভাবে যাতে উনি আবার চট্টগ্রামে ফেরত যেতে পারেন সেটার ব্যবস্থা করতে হবে। গ্রেফতারটা এড়ানোর কথা তিনি বারবারই বলছিলেন, এবং তিনি এবং চলে যাচ্ছেন যে সেটার জন্যে, আপনাদের কথা মেনে নিয়ে চলে যাচ্ছেন সেটার বিনিময়ে কিছু অর্থের সংকুলানও করার জন্য তিনি অনুরোধ জানিয়েছিলেন। এরকম আপনি তখন যখন দায়িত্বে ছিলেন তখন আমাদেরকে বলেছিলেন। এখন যে মামলাগুলো এগোচ্ছে না, সেটার সঙ্গেও কি ওই রকম আবদারের কোনো যোগাযোগ আছে কিনা? তখন তো তার আবদার মানা হয়েছিল এবং বাংলাদেশে একটা অপ্রীতিকর একটা অবস্থা থেকে রক্ষা পেয়েছিল। সেটার জন্য আমরা কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই। তারা যে দাবি উত্থাপন করেছিলেন তখন, সে দাবি আমরা কোনো ক্রমেই মেনে নিইনি। হেফাজতের প্রধান তিনি আমাকে অনুরোধ করেছিলেন যে তার এবং তার ছেলের উপর যেন কোনো রাষ্ট্রীয় নির্যাতন না আসে, এবং তাদেরকে যেন গ্রেপ্তার না করা হয়। আমি তাকে বলেছিলাম যে আপনি যেখানে আছেন, তখন লালবাগে তিনি ছিলেন, আপনি ওখানে থাকেন, আপনাকে গ্রেফতার করা হবে না এবং আপনার ছেলেকেও গ্রেফতার করা হবে না যদি সেই ছেলে প্রত্যক্ষভাবে এইসব ধ্বংসাত্মক কাজে অংশগ্রহণ না করে। আমি আমার কথা মতো তার পরের দিন সকালে আল্লামা বা তথাকথিত আল্লামা শফিকে আমাদের ব্যয়ে বিমানের টিকিট কিনে চট্টগ্রাম পাঠিয়ে দিয়েছিলেন, এবং তিনি আমার কথা মতো এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে চট্টগ্রাম চলে গিয়েছিলেন। তো এখানে আপনার বিচার সম্পর্কিত ব্যাপারে, তদন্ত সম্পর্কে এখন যে প্রশ্ন তুলেছেন, তার বিপরীতে আমি যে কথা বলতে চাই যে আমরা বাংলাদেশে আইনের শাসনের সূত্র অনুযায়ী সকল বিচার কাজ সম্পন্ন করতে চাই। আমরা কাজের বিচারে বিশ্বাসী না। কেউ কিছু করলেই হঠাৎ করে তাকে ধরে তার মস্তক বিচ্ছিন্ন করা কিংবা হাতটা আপনার কেটে দেওয়া, এই ধরনের কোনো আপনার অবিবেচক কর্মকাণ্ডে রাষ্ট্র সংশ্লিষ্ট হতে পারে না। সেজন্যে যারা এই আপনার এই নিন্দনীয় কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন, যারা জনগণের শান্তি বিনষ্ট করেছিলেন, যারা জনগণের সম্পত্তি বিনষ্ট করেছিলেন, যারা আমাদের কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে তাদের মধ্যে যারা যারা দোষী সাব্যস্ত হবেন, সকল সন্দেহের ঊর্ধ্বে তাদের বিরুদ্ধে আমাদের বিচার ব্যবস্থা নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করবেন। যে কথা আমি বারবার বলতে চাই তা হলো যে এই ধরনের মামলায় তদন্ত কাজে বিলম্ব ঘটে। আমি সেই তথাকথিত বিডিআর বিদ্রোহের ঘটনার কথা আমরা বলছি, সেখানে আমরা তদন্ত সম্পূর্ণ করেছি যেমনটি শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী, এবং সেই নির্দেশ অনুযায়ী বিচার কাজও এগিয়ে চলছে। ঠিক তেমনি লক্ষ্য করবেন 21শে আগস্টের যে হত্যাকাণ্ড তৎকালীন জোট সরকার ঘটিয়েছিল, সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে, তাদের বিচারের কাজও কিন্তু তদন্ত সম্পূর্ণ হওয়ার পর, যথাযথ সম্পূর্ণ হওয়ার পর এখন চলছে। অন্য কথায় আমি বলতে চাই যে হেফাজতের যে তাণ্ডবের সাথে যারা জড়িত, আইন লঙ্ঘন করেছেন, তাদের শাস্তি। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এই হেফাজতের সঙ্গে সখ্যতা বা মামলা, বিচার কাজ এগিয়ে যাওয়া ইত্যাদি এইসব বিষয় নিয়ে এবং এটার রাজনীতিকরণের বিষয় নিয়েও আমরা আপনার কাছ থেকে শুনবো। আপনি একজন বিজ্ঞ রাজনীতির নেতা। বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাবার আগে
সহকর্মী মাসুদ কামালকে একটু প্রশ্নটা রেখে যেতে চাই। এইমাত্র ডক্টর আলমগীর যেটা বললেন যে কাজীর বিচারে বিশ্বাসী নয়, এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য মনে হয়? একজন সম্পাদক হিসেবে আপনি কি মনে করেন? প্রশ্ন রাখছি, বিরতির পরে এসে উত্তর নিব। থাকুন আমাদের সঙ্গেই। হেফাজতে বিচার আমাদের নিউজ আওয়ার এক্সট্রার আজকের শিরোনাম। সঙ্গে আছেন ব্যারিস্টার তানজিবুল আলম, আছেন সাংবাদিক মাসুদ কামাল, আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সহকর্মী ইমরান হোসেন সুমনও আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, তিনি আবারও এসে যুক্ত হবেন আমাদের সঙ্গে। বিরতিতে যাবার আগে প্রশ্ন ছিল মাসুদ কামাল আপনার কাছে। জি, আসলে ব্যাপারটা হলো কি, আমি একটা রাজনৈতিক সংস্কৃতির কথা বলি। আপনি দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা তাদের ড্রয়িং রুমে একটা ছবি রাখে। ছবিটা কি? ছবিটা হলো সে কোনো একজন নেতা নেত্রীর পাশে দাঁড়িয়ে আছে অথবা বসে আছে। এই একটা ছবি কিন্তু তাকে অনেক বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেয়। ধরেন কোনো বড় নেত্রীর সঙ্গে উনি ছবি তুলেছেন, সেই ছবিটা দেখলে পুলিশ ওই পর্যন্ত এসে আবার চলে যায় যে না, এত বড় নেত্রীর সঙ্গে যখন ছবি তুলতে পারছেন অতএব একে ঘাটানো যাবে না। তো আমাদের এখানে কি দেখি আমরা তো ছবি দেখি না। আমরা দেখলাম যে আমাদের দেশের সর্বোচ্চ যিনি নেতৃত্বে আছেন সে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে হেফাজতের নেতা বসে আছেন। কেবল বসে আছেন না, মাননীয় প্রধানমন্ত্রী এসে হেফাজতের নেতার সঙ্গে কথা বলছেন। তো তারপরে আপনি কি করে আশা করেন যে হেফাজতের যে কর্মকাণ্ড 5ই মে 2013 সালে তারা ঘটিয়েছেন সেই ঘটনার একটা মানে দৃষ্টান্তমূলক বিচার হতে পারবে? আপনার আশাতে তো কিছু মানে ঝামেলা এবং কিছুটা শিশুসুলভ আশা, এটা আপনার মনে করি। আপনারা যে কাজটা খুব সতর্কভাবে এবং খুব ভালোভাবে করেছেন সেটা হলো হেফাজতের মামলা। আপনার শিরোনামটা কিন্তু হেফাজতের মামলা না, হেফাজতের মামলা। আপনি বলেই দিয়েছেন মামলাগুলো খুব সুন্দরভাবে হেফাজত করে রাখা হয়েছে। তো বিচার আপনি অতটুকু পাবেন এখানে, এর চেয়ে বেশি কিছু পাবেন না। আপনি একটা কথা আমি বলি, এই যে মাননীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর কিছু কথা বললেন এই মাত্র, যে ওই 13 দফা দাবিতে সংবিধান বিরোধী কিছু ছিল না। আমি ওনার সঙ্গে সবিনয়, উনি খুব জ্ঞানী মানুষ, তবে আমি সবিনয় ওনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। দেখেন 13 দফার প্রথম দফাটা কি ছিল? প্রথম দফাটা ছিল সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং কুরআন সুন্নাহ বিরোধী সকল আইন বাতিল করা। দেখেন একটা শব্দ, দেখেন এখানে শব্দটা কি? পুনঃস্থাপন। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন। পুনঃস্থাপন মানে কি? তার মানে ওনারা বলতে চাচ্ছেন যে এই সংবিধানে কখনো এই জিনিসটা ছিল, তারপরে এই বর্তমানে এই আওয়ামী লীগ সরকার এসে সেটাকে সরিয়ে দিয়েছে, সেটাকে আবার সেই জায়গায় বসাতে হবে। কবে ছিল? তাহলে ওনারা কি ইঙ্গিত করছেন? ওনারা কি বলতে চাচ্ছেন যে বিএনপি আমলের সংবিধানের যে কাটাছাড়া করার পর যে বিকৃত রূপ ধারণ করেছিল সেটা তো ওনারা আবার ব্যাক করতে চাচ্ছেন? মানে এটা কি সংবিধান বিরোধী একটা দাবি নয়? তারপর উনি কি বলেছেন, মানে এটাই কি বোঝাতে চেয়েছে কি না, মানে এই কুরআন সুন্নাহ বিরোধী সকল আইন বাতিল করা। আচ্ছা, কুরআন সুন্নাহ বিরোধী কি বিরোধী নয় এটা কে নির্ধারণ করবেন? নিশ্চয়ই ওনারাই নির্ধারণ করবেন, যেহেতু দাবিটা ওনারাই করেছেন। ওনারা তো একটু আগেই বলেছেন যে নারী নীতি তারা মানেন না। যদি নারী নীতি না মানে তো সংবিধানে যে নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে সেটা কি করে থাকবে? তো আমি বুঝি না, যখন আপনি আত্মসমর্পণ করবেন তখন কি আপনি নীতি নীতি সব আত্মসমর্পণ করবেন? আমি মাননীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যে কিন্তু সে আত্মসমর্পণের সুর খুঁজে পাই। তো ওনার মতো লেভেলে, ওনার লেভেলের লোক যখন এভাবে নিঃশর্তভাবে সারেন্ডার করেন এই হুজুর, এই মানে হেফাজতের কাছে, তখন আপনি কিভাবে আশা করেন মুন্নি সাহা যে আপনি একটা চমৎকার বিচার পাবেন, যে বিচারের কারণে ওই দিন 5ই মে 2013-তে যে লোকগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে জাতীয় সম্পদের ক্ষতি হয়েছিল, সাধারণ মানুষের মধ্যে, গণতান্ত্রিক মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেই আতঙ্ক থেকে মানুষগুলি মুক্ত হবে, সেই ক্ষতিগুলি ক্ষতিপূরণ হবে এবং দেশে একটা দৃষ্টান্তমূলক বিচার হবে। আপনি কিভাবে আশা করেন? মানে এই আশাটা আসলে বোধহয় এই আশা করার জন্যই বোধহয় বিচার হওয়া দরকার নাকি?
আমি ব্যারিস্টার আসলে তো আপনি তানজিব, প্রথম করে বসে আছেন। জি ব্যারিস্টার তানজিব নিশ্চয়ই এটার জবাব দেবেন। পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এটা বলেন না যে তাদের দাবির মধ্যে 13টা দাবির মধ্যে কোনোটা অসাংবিধানিক ছিল না। অন দি কন্ট্রারি, আপনি যদি দেখেন তখন একটা সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি ছাপানো হয়েছিল। তখন প্রত্যেকটা ধারা 13টা যে দাবি, প্রত্যেকটা দাবি কিভাবে সাংবিধানিক সাথে সাংঘর্ষিক এবং এই কারণে এই ধারাটা কোনোটাই মেনে নেওয়া যাবে না সেটা সরকারি প্রেস নোটের মাধ্যমে স্পষ্ট আকারে ব্যাখ্যা করে দেওয়া হয়েছিল। আমি আরেকটা জিনিস আপনাকে করতে চাই, সেটা হচ্ছে পলিটিক্যাল ডাইমেনশনটা যদি দেখেন, সেটা হচ্ছে যে তার হেফাজতকে কিন্তু একদিক থেকে মানে সরকার যেই স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা হচ্ছে তাদের সাথে কনফ্রন্টেশনে না গিয়ে তাদেরকে তাদের দাবি থেকে সরিয়ে নিয়ে এসে তাদেরকে অনেকটা পকেটের মধ্যে পুরে ফেলেছে। তো আপনি তো এটাকেও এক ধরনের কৃতিত্ব আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে যদি ওদের সাথে ওদের দাবি মানব না, ওদেরকে দমন পীড়নের হাতটা বেছে নিত সরকার, তখন কিন্তু মানে সারা বাংলাদেশে যে একটা নিরাপত্তার যে একটা হুমকি সম্মুখীন হতো সেটা কিন্তু অ্যাভয়েড করা গেছে। তো আপনি বলতে পারেন সেটা মানে হচ্ছে আপনি কি বলতে চান নিরাপত্তার হুমকিটা আসলে থেকে জাতিকে স্বস্তি দেবার জন্য এটা সরকারের পকেটে নেওয়া হয়েছে, এটাই বিষয়, নাকি এটার মধ্যে অন্য কোনো রাজনীতি আছে? এটা ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি। জি, ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি আমি বলতে চাই সেটা একটা আমি সরকারকে এই স্ট্র্যাটেজিটা এক ধরনের কাজে দিয়েছে। আপনি জিনিসটা যদি দেখেন সেটা হচ্ছে যে হেফাজত তো এই দাবিগুলা করেছিল, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দাবিগুলোর কোনোটাই এখন হেফাজত করছে না, হেফাজতের কার্যক্রম মাইল্ড হয়ে গেছে। তার মানে হচ্ছে যে হেফাজতকেও আমরা এখন মোল্ড করে আমাদের পক্ষে নিয়ে আসতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো আমি যদি আমার এখানে খুবই একটা মানে অবান্তর প্রশ্ন আপনার মনে হতে পারে, মোল্ড করে আপনার পক্ষে আনার এত প্রয়োজনীয়তা কেন পড়লো? আপনার কি কনফিডেন্সে কোথাও দুর্বলতা আছে? আপনি কোথাও কি নিজেকে দুর্বল ভাবছেন? না, এখানে দুর্বলতার বিষয় না, সেটা হচ্ছে আপনি আরেকটি বিষয় বারবার করে আমরা যে ফুটেজটি দেখাচ্ছি, ধর্মপ্রাণ যারা মুসলমান আছে তাদের ভেতরে বিঁধেছে ওই দিনের ওই ঘটনা, বিশেষ করে মতিঝিলে এবং স্টেডিয়ামের সামনে যেভাবে কোরআন শরীফ পড়ানো হলো। মানে ধরেন আপনার যে কোনো দাবি দাওয়া আদায়ের নামে ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে যখন নাকি কোরআন শরীফ পড়ানো হয়, ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে এটা লাগে। সেই অনুভূতির প্রতি আপনি কতখানি রেসপেক্ট করলেন? আমি তো একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে হেফাজতের যে জেনেসিস সেটা কিন্তু আপনার ধর্মভিত্তিক যদিও হয়, ধর্মকে এটা সম্পূর্ণ পার্সোনাল কিংবা পলিটিক্যাল স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যে হেফাজতটাকে তৈরি করা হয়েছে। সেই পার্সপেক্টিভ থেকে এই যে হেফাজত ইসলামের কথা বলে যদি আপনার কোরআন শরীফ পড়ায় তাহলে এটা কখনোই আপনার প্রকৃত ইসলাম হতে পারে না। তো ওই ডাইমেনশনটা তো ওখানে আছে, সেটা হচ্ছে যে হেফাজত ইসলাম আসলে নাম কাওয়াজে ইসলামের কথা বলছে, কিন্তু প্রকৃতপক্ষে এরা কখনোই ইসলামের যদি আদৌ ভালোবেসে থাকেন তাহলে ওরা যে কর্মকাণ্ড করেছেন সেটা কোনোভাবে সমর্থন করা যায় না। এবং সরকার এখনো পর্যন্ত বলে নাই যে তাদের যে অপরাধটা বাংলাদেশের প্রচলিত আইনে করেছে সেটার জন্য সেটা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, এবং তাদের বিরুদ্ধে যে তদন্ত আছে সেটা আমরা দেখছি যে কোনো অগ্রগতি হচ্ছে না। কিন্তু তার মানে এটা না যে তদন্তর আপনার চার্জশিট কখনোই হবে না। আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেশ শাসন যদি আপনাকে করতে হয়, পারসেপশন বলে একটা কথা আছে, এটা নিয়ে কিন্তু অনেক সময় আপনারা বলেন যে পারসেপশন সব সময় আপনার সত্য হয় না। জেনারেল পারসেপশন আমরা দেখে আসছি অনেক সময়। আপনি ট্রাম্পের নির্বাচনের কথা জানেন, সারা পৃথিবীর লোক মনে করেছিল যে সে আসলে অযোগ্য একজন প্রেসিডেন্ট, কিন্তু সে নির্বাচিত হয়েছে। তো পারসেপশন এবং রিয়েলিটি মাঝে মাঝে এরকম ভিন্নতা আসতে পারে। আপনাকে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে যে ফ্রম দি পার্সপেক্টিভ অফ দি পার্সন হু ইজ অ্যাকচুয়ালি টেকিং দ্য ডিসিশন। আমরা একটা পার্সপেক্টিভ থেকে দেখতেছি, জনগণ, সাধারণ জনগণ হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চার্জশিট 4 বছর পার হয়ে গেছে, এখনো চার্জশিট হয় নাই। কিন্তু সরকারের স্ট্র্যাটেজিটা যেটা আছে সেটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেটা হচ্ছে আমি চার্জশিটটা পরে দিই, আগে এই যে তারা যে একটা থ্রেট তৈরি করেছে, আপনি তো এটা মানবেন যে এই যে আপনার শাপলা চত্বরে 3 দিন ধরে অবরোধ তৈরি করা এবং এর ফলে সাধারণ জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করেছে। তো সে আতঙ্ক থেকে জনগণকে মুক্তি দেওয়া গেছে, এবং পরবর্তীতে এরপর থেকে কিন্তু হেফাজত আর কোনো ধরনের সভা করতে পারে নাই। এই যে একটা হেফাজতকে কন্টেইন করা, এটাও কিন্তু সরকারের কৃতিত্ব। এবং এই যে কন্টেইন করার ক্ষেত্রে সরকার যে স্ট্র্যাটেজিটা নিয়েছে গত 4 বছর ধরে আমরা দেখেছি সেটা ফল দিয়েছে। এই কন্টেন্ট করার জন্য যেটা স্ট্র্যাটেজি বলছেন, সেই স্ট্র্যাটেজিটা হলো আপনার হেফাজতের কাছে নতজানু হয়ে কন্টেন্টটা করতে হবে। আমরা সরকারকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি বোল্ড, আরো বেশি ওপেন ভাবি। এবং আপনি বোল্ড মানে কি? বোল্ড মানে কি আপনি শুধু তাদের উপর খড়গহস্ত হয়ে তাদেরকে জেল জুলুম দিবেন,
নাকি হচ্ছে আপনি এমন একটা স্ট্র্যাটেজি নিলেন যে এর ফলে যেটা হয় শান্তিটা বিরাজ করে। আপনার পিসের জন্য আমরা কি করি অনেক সময় যে সাধারণ ক্ষমা ঘোষণা করি না। আপনাকে যে জিনিসটা বিচার করতে হবে সেটা হচ্ছে যে আমি একটা আমরা এটাকে বলি আসলে ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। সেটা হচ্ছে এমন, আপনি যখন ক্ষমতায় আছেন কিংবা আপনার বিচার ব্যবস্থা বলেন, শাসনতন্ত্র বলেন, সব কিছু আপনাকে একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করতেন। তখন আপনার একটা অবজেক্টিভ থাকে, সেই অবজেক্টিভটা হচ্ছে যে আপনি এমন একটা সিদ্ধান্তে পৌঁছাবেন, এমন একটা সমাধান বের করার চেষ্টা করবেন যেটা সকলের জন্য সবচেয়ে বেশি মঙ্গল বয়ে আনবে। হ্যাঁ, সে এখন এই ক্ষেত্রে কি দেখা গেছে, আপনাকে যদি একটু উদাহরণ হিসেবে দিই, সেটা হচ্ছে যে বর্তমানে যে প্রচলিত নিয়ম আছে সেটা হচ্ছে কওমি মাদ্রাসাতে যারা পড়ে তাদের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। তার মানে হচ্ছে যে আমাদের মধ্যে আন্ডার দি কার্পেট একটা কমিউনিটি থেকে যাচ্ছে। তো আমরা এখন তাদেরকে স্বীকৃতি দিয়ে কি করছি সেটা হচ্ছে সরকারের মধ্যে ব্যবস্থার মধ্যে নিয়ে আসছি। এই স্বীকৃতি দিতে গিয়ে আপনি কতখানি কম্প্রোমাইজ করলেন? আপনার বইয়ে আপনি কি কি সংশোধন আনলেন? সেখানে আসলে মানে আমাদের তো আসলে প্রশ্ন থেকেই যায়। এই যে স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছে সেটার ধরেন আপনার মানে আপনি এটাকে কৌশল হিসেবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দৃশ্যত সরকার একটা এখানে কৌশল অবলম্বন করেছে এবং ওই কৌশল সো ফার পিস এনেছে এবং সো ফার মানুষের মধ্যে। তাহলে কি আমরা বলবো যে হেফাজত এই কৌশলের ট্র্যাপে পা দিয়েছে অথবা হেফাজতের কৌশলে সরকার পা দিয়েছে? হেফাজতের যে কৌশল ছিল হেফাজতের যে কৌশলটা ছিল কাউকে ফাঁদে ফেলার জন্যই না, হেফাজতের যে কৌশলটা ছিল সেটা ছিল হেফাজত শুরু হয়েছে আরেকজনের ক্রীড়নক হয়ে। এখন আমরা ওখান থেকে বের করে নিয়ে এসে আপনারা নিশ্চিত নানা রকমের কৌশল এখানে আপনারা আরোপ করবেন এবং আরেকজনের ক্রীড়নক হয়ে যারা তৈরি হয়েছে, যারা বেড়ে উঠেছে, তারা আপনাদের কৌশলে একেবারে আপনারা সফল হবেন। এই আমরা তো অবশ্যই আশা করি যে হেফাজত তাদের যে সংবিধান বিরোধী যেসব দাবিগুলো ছিল বর্তমানে তারা সেই কোন দাবিগুলো এখন আর ইনসিস্ট করছে না। কারণ আমি নিজে পার্সোনাল তারা ইন এ ডিফারেন্ট ওয়ে তারা আদায় করে নিতে পেরেছে এবং সেই কারণে এই কোনো দাবি ওদের কোনো দাবি আজ পর্যন্ত তাদের মতো করে আদায় করে নিতে পারে না। আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে তাদের যে এখন বর্তমানে যে কথাগুলো বলা হচ্ছে যে আপনার পাঠ্যপুস্তকে যে পরিবর্তন, সেটা কিন্তু তাদের 13টা দাবির মধ্যে ছিল না। সেটা হচ্ছে পরবর্তীতে তারা আরো একটি বিস্তৃত দাবি, তাদের পরবর্তী দাবি। এটা মূল 13 দফার মধ্যে নাই, কিন্তু এটা পরবর্তীতে তারা শিক্ষা মন্ত্রণালয় এবং তাদের কাছে তারা দিয়েছে। এখন জিনিসটা হচ্ছে যে সেটা আপনি ডিপেন্ড করে আপনি আসলে পারসেপশনাইজ কিভাবে দেখছেন। সেটা হচ্ছে সরকারের যে স্ট্র্যাটেজিটা এখনো পর্যন্ত নিয়েছে সেটা কতটুকু লং টার্মে মানুষের জন্য উপকার হবে কিংবা দেশের জন্য উপকার হবে সেটা এখন আমরা এখনই একটা কনক্লুশনে আসাটা খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সো ফার সরকার যে স্ট্র্যাটেজিতে কাজ করেছে সেটা মানুষের মধ্যে একটা শান্তি আনতে পেরেছে। আচ্ছা, আমরা রাজনীতিবিদের কাছ থেকে এই জায়গাটায় আরেকটু বিস্তৃত বিস্তারিত শুনতে চাই। লং টার্মে মানুষের যে উপকার হবে মানে কৌশল কি আসলে সেটা? আর আমাদের জনগণ, আমরা যাদের কথা বলি, যাদেরকে আসলে বোকাই ভাবি যে নানা রকম কৌশল জনগণের ভালো হচ্ছে এসব বলে যাদেরকে বোঝাতে চাই, তারা কিন্তু একটু অন্যরকম বুঝতে পারছেন। তাহলে কি রাজনীতিবিদরা ঠিকটা বোঝাতে পারছেন না? আমি ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের কাছে জানতে চাই। প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের এই তরুণ সাংবাদিক যে কথাটি বলেছেন যে আমি তাদের কাছে আত্মসমর্পণ করছি হেফাজতের কাছে, এই কথাটি সর্বই মিথ্যা। বরং যেমনটি শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সর্বাত্মক দৃঢ়তার সাথে আমরা শক্তি প্রয়োগ করে হেফাজতকে সেই দিন বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমরা বিদায় করেছি। আমরা তাদেরকে এমন একটি শিক্ষা দিয়েছি যে শিক্ষার ফলশ্রুতিতে আর কোনোদিন তারা আইন নিজের হাতে নিতে স্পর্ধা দেখাবে না। এই কথা বলার পর আপনার প্রশ্নের উত্তরে আপনার উত্থাপিত প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাইবো তাহলে এই, যারা রাজনীতিবিদ তারা কিন্তু জনপ্রতিনিধি হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষা তাদের কর্মকাণ্ডে প্রতিফলিত করার দায়িত্ব তাদের। কাজেই ওই জনসাধারণকে ঠকিয়ে কিংবা জনসাধারণের দাবিকে অগ্রাহ্য করে তাদের আকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে রাজনীতিবিদরা চূড়ান্ত পর্যায়ে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেন না। বিশেষত সেসব রাজনীতিবিদ যারা
কাজ করে থাকেন কিংবা প্রতিনিধি হিসাবে বিভিন্ন পদে বা কর্মবৃত্তে অবস্থান করছেন। তো এই কথা বলার সাথে সাথে আমাদের এও মনে রাখা সঙ্গত হবে যে জনগণের ইচ্ছা, জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের কার্যক্রম রাজনীতিবিদদের কার্যক্রমে যখন অবজ্ঞা করে জনপ্রতিনিধিরা কোনো গণতান্ত্রিক শাসন পদ্ধতিতে জনপ্রতিনিধিরা কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এটি সময়ের ফারাক থাকতে পারে, কিন্তু এই কথা মনে রাখতে হবে যে জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সকল কার্য পরিচালনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আইনগত দায়িত্বই জনপ্রতিনিধিরা গ্রহণ করে থাকেন। আমার প্রশ্নটা ছিল আপনারা যথেষ্টই এখানে পরিষ্কার করার চেষ্টা করেছেন, বলেছেন এটি একটি কৌশল এবং জনগণের ভালোর জন্য এই কৌশল আপনারা নিয়েছেন, কিন্তু অন্যদিকে অনেকেই ভাবছেন তারাও জনগণের একটি অংশ। আপনারা ইনক্লুসিভ সরকার এবং সকলের কথা ভাবেন, সকলের মতামতের কথা ভাবেন, যাতে আন্ডার দ্য কার্পেট কোনো রকমের কেউ যাতে বঞ্চিত না হয় সেটার কথা যেহেতু ভেবেছেন একটি অংশ, কিন্তু আপনারা যেটা বোঝাতে চাইছেন সেটা আসলে ঠিকভাবে বুঝতে পারছে না রাজনীতিবিদদের ব্যর্থতা কি না। যে ব্যর্থ বলা সহজ, কিন্তু তাদের কর্মকাণ্ড বিশ্লেষণ করে রাজনীতিবিদদের ব্যর্থ বলা সহজ, কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড বিশ্লেষণ করে আমরা কথা বলতে পারি না যে তারা জনসাধারণের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেন। আমি আগেই বলেছি যে আমরা 4 বছর আগে হেফাজতের এই সংবিধান বিরোধী আন্দোলন সর্বাত্মক দৃঢ়তার সাথে দমন করেছি। এই কথা বলার পর আপনি প্রশ্নের দ্বিতীয় ভাগে যে কথা উল্লেখ করেছেন যে তাদের কাছে বা তাদের দাবি কি মেনে নেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে দেখা করেছেন। দেখুন, বাংলাদেশের সংবিধানে কিন্তু বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। কাজে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যদি কেউ কোনো সম্প্রদায়, কোনো দল, উপদল তার সাথে দেখা করতে চান, তিনি তাদের সাথে দেখা করবেন, এতে আপনার এটা একটা নৈতিক দায়িত্ব। দেখা করে তাদের সাথে আলাপ আলোচনা করে সরকারের যে কার্যক্রম সেই কার্যক্রম অনুকূলে তাদের সমর্থন আদায় করবেন, কিংবা তাদের তরফ থেকে কোনো উপস্থাপিত প্রস্তাবে যদি আপনার সুকর্মের আভাস থাকে বা সরকারি কার্যক্রম সংশোধন করা সহজ এবং উৎকর্ষতর হবে বলে মনে হয়, তাহলে সেটা গ্রহণ করবেন। সেটি করা হয়েছে। যেমন হেফাজতের নেতৃবৃন্দের সাথে সাম্প্রতিক আলাপ আলোচনায় যে আলোচনার ফলশ্রুতিতে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে তাদের পরিচালিত যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসায় যারা উত্তীর্ণ হয়ে আসবেন তাদেরকে আমরা জীবনের মধ্যস্রোতে, শিক্ষার মধ্যস্রোতে আনতে চেষ্টা করব। এদেরকে দূরে সরিয়ে দিয়ে অজ্ঞ রেখে কিংবা আপনার মধ্যযুগের তথাকথিত শিক্ষা এবং মূল্যবোধে আচ্ছন্ন রেখে আমরা জাতির কল্যাণ সাধন করতে পারি না। আমরা এই স্বীকৃতির মাধ্যমে, আমি মনে করি শেখ হাসিনা এই স্বীকৃতির মাধ্যমে এই কথা সুস্পষ্ট বলেছেন যে আধুনিক শিক্ষার যে ধারা আছে সেই ধারার সাথে এই হেফাজত পরিচালিত যে মাদ্রাসাগুলো আছে, যে মাদ্রাসায় বেশ তাৎপর্যমূলক ছাত্র আছে, ছাত্রী আছে, তাদেরকে এনে তারা যাতে সমাজের ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি একটু জানতে চাই মাসুদ কামালের কাছ থেকে যে কথাটি বারবারই এসছে, স্ট্র্যাটেজি মানুষের জন্যে, এবং এই স্ট্র্যাটেজি হিসেবে এটা কতখানি ভালো কৌশল। আরও একটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলাম। সেই সময়কার একটি খুবই ভালো রিপোর্ট আমাদের আরেক সাংবাদিক জুলফিকার আলী মানিক, তিনি কয়েকদিন পরে ঘটনার পরপরই যখন নাকি হেফাজতের ওই তাণ্ডব, সেদিনকার ঘটনা নিয়ে আমরা জানি যে বিভিন্ন স্থানে অন্তত 22 জন নিহত হয়েছিলেন, কিন্তু 3000 5000 নিহত হয়েছে ইত্যাদি নানা রকমের ডিস্টর্টেড ছবি সোশ্যাল মিডিয়াতে থেকে তারা সংগ্রহ করে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে এই ক্যাম্পেইন চালিয়েছে, এবং সেই সময় 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটা ভরাডুবি হয়েছে। সুতরাং মিথ্যায় একেবারে এবং সোশ্যাল মিডিয়াতে যেই মিথ্যাচার ইত্যাদিতে যে
কৌশলী এবং পটু সেই হেফাজতকে তাদের নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য বর্তমান সরকারের লাগলেও লাগতে পারে, সেই কারণেই কি এই কৌশল? মাসুদ কামাল, আপনি কি বলবেন? না, আপনি কিন্তু মানে কিছুটা ইঙ্গিত দিয়ে দিচ্ছিলেন। তবু আমি যে জিনিসটা বলবো, আমরা তো এর আগে আমাদের তানজিব সাহেব কিছু কথা বললেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললেন। তানজিব সাহেব যে কথাটা বলেছেন, এই কথাটা আমার কাছে খুবই বিপজ্জনক মনে হয়। বিপজ্জনক বলছি এই কারণে, উনি বলেন যে এরকম একটা গ্রুপকে আমরা পকেটে নিয়ে এসেছি, এটা একজনের সাফল্য। ভাই, এটা 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 কোনো কথা? একজন লোক মনে করেন আপনাকে ছিনতাই করতে চাচ্ছে, আপনি ছিনতাইকারীকে মানে নিজের কাছে নিয়ে আসলে কি আপনি নিরাপদ থাকবেন? বরঞ্চ আপনি তো তার আক্রমণের সীমার মধ্যে চলে আসলেন। আর সেই রণকৌশল করতে যে, সেই স্ট্র্যাটেজিক্যালি করতে যে, আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনি কী কী লস করেছেন আর সে কী কী লস করেছে? সে কি তার, আপনি বলেন যে 13 দফার একটা, ওই 13 দফার কি ওনারা কি একটাও প্রত্যাহার করেছেন? ওনারা একটাও প্রত্যাহার করেননি, বরঞ্চ আপনাকে ছাড় দিতে হয়েছে। ওনাদের মানে 13 দফার 5 নম্বর দফায় কিন্তু ওনারা শিক্ষানীতি নিয়ে প্রশ্ন করেছেন। ওনাদের কথা অনুযায়ী মুখে কিছু বলেননি, কিন্তু আচরণগতভাবে আপনি কি আপনার পাঠ্যপুস্তকে পরিবর্তন আনেননি? এবং প্রত্যেকটা পরিবর্তন কি হেফাজতের যে মৌল আদর্শ তার অনুকূলে যায়নি? স্ট্র্যাটেজি কে পরিবর্তন করে? আপনার যে স্ট্র্যাটেজি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করছে, সেই স্ট্র্যাটেজি করে আপনি এক ধরনের আত্মপ্রসাদ মনে মনে লাভ করতে পারেন। আমার এখানে এবং এই মনে মনে বক্তব্যের মাধ্যমে আপনি হয়তো কারো কারো সূর্যের উপর চেষ্টাও করতে পারেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, যে ব্যারিস্টার তানজিব যেটা বলেছেন সেটার সঙ্গেই যদি যোগ করি, যে এই কৌশলে তারা পকেটে আনার চেষ্টা করেছেন বা পকেটে এনেছেন। ওনারা কি পকেটে আসতে চেয়েছিল? পকেটে আনার জন্য পকেট থেকে কতটুকু দিতে হয়েছে, এটুকু নিশ্চয়ই ব্যারিস্টার তানজিব খোঁজ খবর রাখেন। তিনি যেহেতু ডিফেন্ড করছেন, অনেক কিছুই তিনি ভেতরের খবর আমরা জানেন বলে আমরা জানি। আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিটা কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে, এটা নিয়ে আমাদের মধ্যে একটা বিতর্ক হতে পারে। আমি মনে করতে পারি যে এই স্ট্র্যাটেজিটা সোফার ভালো হয়েছে। কামাল ভাই মনে করতে পারেন যে না, স্ট্র্যাটেজিটা খারাপ। হ্যাঁ, যে আমরা যেই বলি না কেন, সেটা একটা মতের বিরুদ্ধে আরেকটা মত হবে। কিন্তু যেহেতু ঘটনাটা এখনো ঘটে নাই, মানে এটার ফাইনাল কনসিকুয়েন্স আমরা এখনো দেখতে পাই না, সেই জন্য বেশি আগে মন্তব্য করে ফেলাটা আসলে বিপজ্জনক হবে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সরকারের একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম গোল আছে। সেটা হচ্ছে শর্ট টার্ম। তার আগে যদি আপনি আমার প্রশ্নটার উত্তর দেন, পকেটে কি আসতে চেয়েছিল নাকি? পকেটে যদি আসতে চেয়ে থাকে তো তাহলে আপনাদের কোনো খরচ হয় নাই। যদি না, জিনিস হচ্ছে যে আপনি যদি জেনেসিসটা দেখেন, যেটা বারবার বলে আসছে, সেটা হচ্ছে যে কতখানি শুরুতে ওরা আরেকজনের পকেটে ছিল হয়েছে, কতখানি না, যেটা স্ট্র্যাটেজি ওয়াইজ যদি আপনি দেখেন, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে শুরুতে ওরা আরেকজনের পকেটে ছিল। তো আমাদের স্টার্টিং পয়েন্টটা হচ্ছে যে আরেকজনের পকেট থেকে আগে বের করে নিয়ে আসি। তো আমরা সেটা বের করে নিয়ে আসতে পেরেছি। পারার পরে যে জিনিসটা করা হচ্ছে সেটা হচ্ছে, মানে ব্যারিস্টার তানজিব, খুব কি প্রয়োজনীয় জিনিস আরেকজনের পকেট থেকে আপনার নিজের পকেটে আনতে হবে? মানে এই প্রয়োজনীয়তাটাও যদি আপনি আমাদের মাধ্যমে যদি জাতিকে বোঝান। আচ্ছা, আমি সেটা বেসিক স্টার্টিং এক্সাম্পল দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে হেফাজত একসময় বিএনপির ক্রীড়নক ছিল। তখন হেফাজত যখন বিএনপির ক্রীড়নক হয়, বিএনপি যেখানে নিজে দাঁড়াতে পারছে না, তার কোনো জনসমর্থন নাই, তাহলে সে হেফাজতকে দাঁড় করিয়ে কি করতে পারে, কি তাণ্ডব তৈরি করতে পারে, সেটার উদাহরণ আমরা দেখেছি। তো আমরা যদি এখন একটা স্ট্র্যাটেজির কথা চিন্তা করি, সেটা আমাদের বিএনপির জনসমর্থন নাই, নিশ্চয়ই আপনার ক্ষমতাসীন আওয়ামী লীগের তো নিশ্চয়ই নাই, এই কথাটা বলবেন না। তার তো অবশ্যই আছে। বিএনপি না থাকলে আওয়ামী লীগের আছে, এটাই তো আমরা ধরে নেই। তাহলে তারপরেও হেফাজতের জনসমর্থন কেন আপনার পকেটে নিতে হয়? ওটাই বলছি, সেটা হচ্ছে যে বিএনপির কোনো জনসমর্থন নাই, কিন্তু আওয়ামী লীগের যে ডাইমেনশন, আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসেবে যে ডাইমেনশন, বাংলাদেশের জনগণের সাথে তার যে সম্পর্ক, সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণের বৃহৎ অংশ আওয়ামী লীগকে সাপোর্ট করে। কিন্তু বাই ডেফিনেশন একটা এন্টি আওয়ামী লীগ ফোর্স আছে, যেটা এতদিন ধরে বিএনপিকে আসলে সাপোর্ট দিয়ে যাচ্ছিল। তো এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে বিএনপির কোনো সাপোর্ট নাই বটে, কিন্তু এন্টি আওয়ামী লীগ ফোর্স যেটা, সেটা কিন্তু নাই হয়ে যায় নাই। তো ওই ফোর্সটাকে কিন্তু ধর্মীয় নাম দিয়ে হেফাজত ব্যবহার করার চেষ্টা করছিল। এবং ওই কারণে বলছি যে যেহেতু বিএনপি প্রোগ্রেস করতে পারছে না, তো সেই জন্য ওরা একটা পকেট
তৈরি করে ধর্মীয় একটা লেবাস দিয়ে মানে হেফাজতকে ব্যবহার করছে। মানে আপনার কথা যদি অন্যভাবে ইন্টারপ্রেট করি যে এনটি আওয়ামী লীগ ফোর্স তো সব সময় ছিল, হ্যাঁ, এখনো আছে। যখন আওয়ামী লীগ জিতেছে তখনও ছিল, যখন জেতে নাই তখনও ছিল। exactly। এখন কি এনটি আওয়ামী লীগ ফোর্সটা কি একটু বেশি বেড়ে গেছে, তারা সংখ্যাগুরু হয়ে গেছে, এ কারণে না, কি তারা আপনারা সংখ্যাগুরু হয় নাই, জি। কিন্তু তারা সংখ্যাগুরু হয় নাই, তারা সংখ্যা লঘুই রয়ে গেছে। জি। কিন্তু সংখ্যা লঘু হলেও তাদের একটা ডিস্ট্রাকটিভ ক্ষমতা আছে। সেটা হচ্ছে যে আসলে আপনি যদি কেওয়াস তৈরি করতে চান, কিংবা আপনি যদি অশান্তি সৃষ্টি করতে চান, কিংবা আপনি যদি মানুষের মধ্যে যদি অনিশ্চয়তা সৃষ্টি করতে চান, তাহলে আপনার খুব বড় বেশি গণসাপোর্টের দরকার হয় না, কারণ আপনার এই ধরনের পকেট অর্গানাইজেশনের ডিস্ট্রাকটিভ পাওয়ার অনেক বেশি। এর আগে যে ইঙ্গিতটি দিয়েছিলাম যে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে হারার পেছনে নিশ্চয়ই এরকম আমাদের অনেক ভালো ভালো সাংবাদিকরা একেবারে ইনভেস্টিগেট করেছে। জুলফিকার আলী মানিকের রিপোর্টটি আমরা মনে করতে পারি যে ট্রু ফলস দিয়ে দিয়েছে, এবং এই সোশ্যাল মিডিয়ার নানা রকমের ডিস্টর্টেড ছবি ব্যবহার করে হেফাজতের সেদিনের ঘটনায়, 5ই মের ঘটনায়, মতিঝিলে 3000 মানুষ মেরে ফেলেছে বর্তমান সরকার ইত্যাদি, সেরকম মিথ্যাচার করে তারা যে মোটিভেট করেছে, ভোট আদায় করেছে, আপনারা কি তাদেরকে ভাড়া নিচ্ছেন? এই তো না, আমরা ওদেরকে ভাড়া নিচ্ছি না। আপনি যে জিনিসটা পয়েন্ট আউট করছেন সেটা হচ্ছে যে একটা জিনিস আমাদেরকে ডেমোগ্রাফিক যে সিনারিওটা সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে যে নাগরিকরা আছেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন যে সম্পন্ন যে নাগরিকরা আছেন, তাদের মধ্যে ইসলামের যে প্রতি যে একটা ভালোবাসা সেটা খুবই প্রবলভাবে আছে, এবং তাদের মধ্যে যে আপনার ইনফরমেশনের সিনথেসাইজেশন, যে সেটা কোনটা ফলস, কোনটা প্রপাগান্ডা এবং কোনটা প্রকৃত, এটার ক্ষমতা সবার মধ্যে সমান না। গিভেন দি ফ্যাক্ট যে আপনার বাংলাদেশে এখনো আপনার লিটারেসির হার অতটুকু বেশি হয় নাই, সেই কারণে আপনার মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা খুবই সুযোগ। জনগণকে বোঝানোর ক্ষমতা আপনাদের মানে এই রাজনীতিবিদদের যে হেফাজতের যারা কর্মী সমর্থক তাদের অনেক বেশি, সুতরাং এই স্ট্র্যাটেজির কাছে আপনারা হেরে গেছেন, তাই তো? ধর্মকে যদি আপনি ওয়েপন হিসেবে ব্যবহার করেন, ইট ইজ ভেরি ইফেক্টিভ ওয়েপন, এবং সেখানে যদি আপনি মিস ইনফরমেশন দেন, মিস ইনফরমেশন হচ্ছে আপনার ইনফরমেশন মানে প্রপার ইনফরমেশনটা মানুষের মধ্যে আপনার ছড়ানো কিংবা ডিস্ট্রিবিউট করা, ডিসেমিনেট করা যতটুকু কঠিন, মিস ইনফরমেশন দিয়ে কিন্তু মানুষের মধ্যে কেওয়াস তৈরি করা তার চেয়ে অনেক সহজ। তো আপনার একটা যে মাথা রাখতে হবে সেটা হচ্ছে যে ডিস্ট্রাকটিভ ফোর্স খুবই ইজি। স্ট্র্যাটেজির আরেকটা অংশ আমি একটু জানতে চাই যে তাহলে এই মিস ইনফরমেশন দিতে যারা পটু তাদেরকে দিয়ে কি আপনারা কি মিস ইনফরমেশনটাই দেওয়াবেন, নাকি ইনফরমেশন দেওয়ানোর কাজ করবেন? এখন এটা হচ্ছে স্ট্র্যাটেজি, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। যারা আগে ডিস্ট্রাকটিভ ফোর্স ছিল তাদেরকে এখন আমাদের অ্যাডভান্টেজের জন্য ব্যবহার করতে পারা, আমি মনে করি এটা যদি করা যায় এবং হেফাজতকে যদি কন্টেইন করে তাদের দাবির মানে যে যৌক্তিহীনতা কিংবা তাদের যে দাবিটা সংবিধান বিরোধী, এটা যদি তাদের মাধ্যমে যদি আপনার ডিসেমিনেট করা যায়, তাহলে হচ্ছে যে বেস্ট অ্যাচিভমেন্ট আর কি হতে পারে। আচ্ছা, আপনি অনেক আশাবাদী, এবং তারা তাদের দাবি অযৌক্তিক সেটা নিজেদের মধ্যে তারা ছড়িয়ে দেবেন, এরকম একটি আপনি আশাবাদ ব্যক্ত করেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, এক লাইনে যদি আপনি শেষ মন্তব্য করেন। আপনি শেষে বলবেন, ব্যারিস্টার তানজিব আপনি শেষে বলবেন, আমি ডক্টর আলমগীরের কাছ থেকে শেষ মন্তব্য এক লাইন। দেখুন, সাম্প্রতিক কালে বা সাম্প্রতিক সময়ে হেফাজতের বিষয়ে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেই পদক্ষেপের ফলশ্রুতিতে আমি মনে করি আমরা গোলামি থেকে, ধর্মান্ধতা থেকে, মৌলবাদ থেকে এক তাৎপর্যমূলক সংখ্যায় আমাদের জনগোষ্ঠীকে মুক্তি দিতে সক্ষম হব। একটি প্রগতিশীল সমাজ গঠনের লক্ষ্যে, একটি সংহতিভিত্তিক অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষ্যে যদি আমরা তাৎপর্যমূলক সংখ্যার সেই জনগণকে আমাদের অনুকূলে আনতে পারি, তাহা কেবলমাত্র আওয়ামী লীগের নয়, কেবলমাত্র সরকারের নয়, সারা দেশের জন্য জনগণের জয় বলে জয়ের উপকরণ বলে আমি মনে করি। জি, মানে আপনাদের কাছে হেড কাউন্টটা ম্যাটার করে, আর সেখানে আদর্শ আমরা কি বিকিয়ে দিলাম কি নিলাম সেটা কোনো বিষয় নয়। এটাই বোধহয় রাজনীতির কি বলবো, আমরা রাজনীতির চাল বলি আর কৌশল বলি, যাই বলি না কেন। অনেক ধন্যবাদ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মাসুদ কামাল। শেষ মন্তব্য ব্যারিস্টার তানজিব করতে চেয়েছিলেন, আপনার মন্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। বিদায় চেয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। আগামীকাল রাত
9টায় আবারও এই অনুষ্ঠানে দেখা হবে। আমি অথবা আমার অন্য কোনো সহকর্মী থাকবেন। আমরা বিদায় চাইছি এই অনুষ্ঠান থেকে। পরের অনুষ্ঠান রয়েছে পলিটিক্স প্লাস, নিশ্চয়ই দেখবেন ব্যারিস্টার তানজিব। জি ধন্যবাদ। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি দেখেছেন যে হেফাজতের সাথে একটা সমঝোতার মধ্যে আসছে সরকার, সাথে সাথে যে পদক্ষেপটা সরকার এখন নিয়েছে সেটা হচ্ছে যে ওলামাদেরকে সম্পৃক্ত করে। কিছুদিন আগে আপনার দেখেছেন প্রতিটা জেলায় জেলায় ওলামাদেরকে একটা সম্মেলন করার চেষ্টা করা হচ্ছে, এবং এটার মাধ্যমে যে জিনিসটা করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসা। তাহলে প্রাথমিক পদক্ষেপ ছিল আপনার হেফাজতকে কন্টেইন করা, এবং দ্বিতীয় যে পদক্ষেপ এখন শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা হচ্ছে যে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসে তাদের যে ভ্রান্ত ধারণা আপনার কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক সম্পর্কে, তাদের যে মিসকনসেপশন, সেগুলো এখন জনগণকে বোঝানো, এবং এই বিভিন্ন মসজিদের ইমামকে এখন ব্যবহার করার একটা পরিকল্পনা সরকার নিয়েছে, যে তারাই আসলে বলবে যে প্রকৃত ইসলাম কী। কারণ জঙ্গিবাদ যদি আপনাকে রুখতে হয় তাহলে আপনাকে ইসলামকে পাশ কাটিয়ে নয়, ইসলামকে এমব্রেস করে আপনাকে এই জিনিসটা মোকাবেলা করতে হবে। অনেক ধন্যবাদ তানজিবুল আলম। দর্শক, এই ছিল আমাদের নিউজ আওয়ার এক্সট্রা।